বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনিট ৮, প্রেষণা, শিক্ষণ ও শিখন। মোটিভেশন, টিচিং অ্যান্ড লার্নিং। ভূমিকা: মানুষের চাওয়ার শেষ নেই। একজন মানুষ হয়তো এ মুহূর্তে এক মুঠো খাবার চাইছে কিংবা একটু আশ্রয়। আরেকজন হয়তো চাইছে রাজনৈতিক ক্ষমতা দখল করতে, আবার আরেকজন হয়তো করছে প্রিয় মিলনের আশা। মানুষ সারা জীবন ধরে বিভিন্ন কাজ করে যাচ্ছে। তাদের এই বিচিত্র কর্মপ্রবাহের মূলে রয়েছে কোনো না কোনো প্রেষণা। কোনো কোনো প্রেষণা ক্ষণকালের জন্য মানুষকে সক্রিয় ও সচেষ্ট করে তোলে, আবার কোনো কোনো প্রেষণা দীর্ঘদিন, এমনকি সারা জীবন ধরে মানুষকে কর্মপ্রেষণা যোগায়। মানব জীবনে তাই প্রেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ অধ্যায়ে প্রেষণা, প্রেষণার চক্র ও প্রেষণার বৈশিষ্ট্য, প্রেষণার প্রকারভেদ এবং শিক্ষাক্ষেত্রে প্রেষণার গুরুত্ব ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হবে। পাঠ ৮-১, প্রেষণা ও প্রেষণা চক্র। পাঠ ৮-২, প্রেষণার শ্রেণীবিভাগ এবং শিক্ষণ শিখনে প্রেষণা। পাঠ ৮-৩, মাসলোর তত্ত্ব এবং শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ। পাঠ ৮-৪, শিক্ষকের জন্য মনোবিজ্ঞান। পাঠ ৮-১, প্রেষণা ও প্রেষণা চক্র। উদ্দেশ্য: এই পাঠ শেষে আপনি প্রেষণার সংজ্ঞা বলতে পারবেন, প্রেষণা চক্রটি ব্যাখ্যা করতে পারবেন, প্রেষণার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে পারবেন। প্রাণীর অন্তর্নিহিত শক্তি যেভাবে উদ্দেশ্য অর্জনের জন্য গতি লাভ করে এবং নির্দিষ্ট দিকে পরিচালিত হয় তাকে প্রেষণা বলে। সেজন্যই প্রেষণাকে আচরণের চালিকা শক্তি বলে। যে কাজ ব্যক্তির কোনো ইচ্ছাকে পূরণ করতে সমর্থ হয় সে ওই কাজটি করতে উৎসাহ বোধ করে। সুতরাং দেখা যায় যে প্রেষণা ব্যক্তির আচরণে বৈচিত্র্য সৃষ্টি করে এবং সময় ও স্থান বিশেষে কোনো কোনো আচরণের সংঘটনের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। তাই শিক্ষা মনোবিজ্ঞানে প্রেষণা একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত। এই পাঠে প্রেষণা, প্রেষণার চক্র এবং প্রেষণার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হবে। প্রেষণা শব্দটির উৎপত্তি বাংলা প্রেস শব্দ থেকে, যার অর্থ চাপ। ইংরেজি মোটিভেশন শব্দটির আদি রূপ হল গ্রিক বা ল্যাটিন শব্দ মুভার্স, যার দ্বারা জীবনের সক্রিয়তা বা নড়াচড়াকে বোঝানো হয়। অন্যদিকে গ্রিক মুভার্স এর আধুনিক ইংরেজি রূপ মোটিভ কে ধরা যায়, যার অর্থ নড়ন, চরণ বা সক্রিয়তা। মোটিভ শব্দটির সাথে পাওয়ার যোগ করে আমরা মোটিভ পাওয়ার বলতে পারি, যা পূর্ণাঙ্গ রূপে মোটিভেশন এর অনুরূপ। ইংরেজি মোটিভেশন নামটি একটি নামবাচক শব্দ, যার অর্থ হলো আলোড়ন, তাড়না, প্রণোদনা, নোদনা, সক্রিয়তা বা বল বৃদ্ধিকারক কার্যক্ষমতা ইত্যাদি। মনোবিজ্ঞানের ক্ষেত্রে মোটিভেশন শব্দটিকে প্রণোদনা, তাড়না, নোদনা, প্রেষণা রূপে গ্রহণ করা হয়েছে। মনোবিজ্ঞানে প্রেষণা শব্দটিকে অত্যন্ত ব্যাপক অর্থে গ্রহণ করা হয়ে থাকে। প্রেষণা এমন একটি অবস্থাকে বোঝায় যা মানুষকে কোনো আচরণ করতে উদ্বুদ্ধ করে থাকে বা তাকে ওই আচরণের দিকে চালিত করে। আমাদের চাহিদা বা অভাববোধ থেকে মনের ভেতরে বা বাহিরে চাপ সৃষ্টি হয় এবং তার ফলে কোনো লক্ষ্য অর্জনের জন্য মনে যে তাড়না, বেদনা বা উদ্যম সৃষ্টি হয় তাকে প্রেষণা বা মোটিভেশন বলা হয়। ই হাল বলেন, প্রেষণা হলো উদ্দেশ্য হাসিলের ক্রমাগত প্রচেষ্টা। ট্রাইডার ও অন্যান্যের ভাষায় আকাঙ্ক্ষা, প্রয়োজন এবং আগ্রহ যা একটি প্রাণীতে সক্রিয় করে তোলে এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে, তাই প্রেষণা। উডওয়ার্থ এর মতে প্রেষণা হলো ব্যক্তির এমন একটি অবস্থা বা গতি যা তাকে কোনো আচরণের জন্য বা কোনো অভীষ্ট উদ্দেশ্য হাসিলের জন্য উদ্বুদ্ধ করে। জন এল ভেগাল বলেন, মোটিভেশন রেফার্স টু processes that initiate, sustain and direct our behavior. অর্থাৎ প্রেষণা সৃষ্টির মূলে রয়েছে কোনো কিছুর অভাব এবং সেই অভাব দূর করার জন্য ব্যক্তির মধ্যে এক ধরনের শক্তি বা তাড়না সৃষ্টি হয় যা তাকে ওই অভাব পূরণ করার লক্ষ্যের দিকে নিয়ে যায়।
তাছাড়া অভাব সৃষ্টি হওয়ার সাথে সাথে তার মধ্যে অভাব পূরণের উপায় সম্পর্কে একটি ধারণা সৃষ্টি হয়, একে বলে উদ্দেশ্য। অতঃপর সে ওই উদ্দেশ্যমূলক আচরণ করে অভাব পূরণ করে অর্থাৎ লক্ষ্যবস্তু অর্জন করে। প্রাণীর জীবনে প্রেষণার এই অবস্থাগুলিকে ধারাবাহিকভাবে সাজালে নিম্নরূপ একটি চিত্র পাওয়া যায়, যাকে বলে প্রেষণার চেইন বা শিকল। আবার এই শিকলকে চক্রাকারে সাজালে যা পাওয়া যাবে তা হলো প্রেষণার চক্র। চাহিদা, তাড়না, উদ্দেশ্য, আচরণ, লক্ষ্য অর্জন, চাহিদার পরিসমাপ্তি। প্রেষণা একটি অবিরাম প্রক্রিয়া, কারণ মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রাণীর অভাববোধ থেকেই যায়, তা কখনো শেষ হয় না। অতএব এক প্রেষণার পরিসমাপ্তি হলে অপর প্রেষণার সৃষ্টি হয়, অর্থাৎ মানুষ আবার আরেকটি প্রেষিত আচরণের জন্য সক্রিয় হয়ে ওঠে। এভাবে তার জীবনব্যাপী কোনো না কোনো প্রেষিত আচরণ চলতেই থাকে। প্রেষণার উৎস, সোর্স অফ মোটিভেশন। অপরিতৃপ্ত মানসিক ও জৈবিক চাহিদা মানুষের মনে একটি অস্থিরতা সৃষ্টি করে। এই অস্থিরতার ফলে মানুষের আচরণের নোদনা বা তাড়নার সৃষ্টি হয়। যতক্ষণ না তার চাহিদার তৃপ্তি ঘটে ততক্ষণ এই তাড়না ক্রিয়াশীল থাকে। অতএব অভাববোধ বা চাহিদাই প্রেষণার প্রাথমিক উৎস। জৈবিক বা শারীরিক চাহিদাগুলো হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, পানীয়, বিশ্রাম, চঞ্চলতা, যৌনাকাঙ্ক্ষা, আলো, বাতাস, মলমূত্র ত্যাগের ব্যবস্থা ইত্যাদি। মানসিক চাহিদা হলো স্বীকৃতি, নিরাপত্তা, প্রেম, ভালোবাসা, কৌতূহল, সৌন্দর্য পিপাসা, ব্যক্তিত্বের বিকাশ ইত্যাদি। এইসব চাহিদা থেকে আমাদের বাসনা, ইচ্ছা, অনুরাগ বা আকাঙ্ক্ষা সৃষ্টি হয় এবং কোনো কিছু অর্জনের জন্য চালিত করে। প্রেষণার ফলে সৃষ্ট চাহিদা শক্তি মানুষের সকল কর্মপ্রেরণার উৎস। প্রেষণা চক্র, মোটিভেশন সাইকেল। প্রেষণা চক্রের প্রাথমিক অবস্থায় প্রাণী বা মানুষ কোনো কিছুর অভাবজনিত কারণে অস্থিরতা অনুভব করে। তারপর তা থেকে মুক্ত হওয়ার জন্য প্রাণী বা মানুষ কতগুলো আচরণ করে এবং সবশেষে কাঙ্ক্ষিত বস্তুটি পেলেই, যা উদ্দেশ্যটি অর্জিত হলেই সেই অস্থির ভাব দূর হয় এবং সে তৃপ্তি লাভ করে। কিছু সময় পরে প্রাণী বা মানুষের আবার প্রেষণা সৃষ্টি হয়। এভাবেই প্রেষণা প্রাণী বা মানুষের মাঝে চক্রাকারে চক্র আবর্তিত হয়, আর প্রেষণার এই চক্রাকারে আবর্তিত হওয়াকে বলা হয় প্রেষণা চক্র। চিত্রটি লক্ষ্য করুন। প্রেষণা, আচরণ, লক্ষ্য, উদ্দেশ্য ও লক্ষ্য, তৃপ্তি। আবার প্রেষণা, আচরণ, উদ্দেশ্য, লক্ষ্য, তৃপ্তি, আবার প্রেষণা। বিষয়টি একটি উদাহরণের সাহায্যে বোঝানো যাক। আমাদের শরীরে পানির অভাব বোধ থেকেই আমরা তৃষ্ণার্ত হই। আমরা পানি পান করার জন্য উদগ্রীব হয়ে পড়ি বা অস্থির হয়ে পড়ি। এটি হলো প্রেষণার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে পানি পাওয়ার জন্য এবং পান করার জন্য আমরা কিছু আচরণ করে থাকি। পানি পান করাতে তৃতীয় ধাপে আমাদের উদ্দেশ্য সাধিত হয়। আমরা পরিতৃপ্ত হই। কয়েক ঘন্টা যাওয়ার পর শারীরিক প্রয়োজনে আমরা আবার পানির অভাব বোধ করি এবং তৃষ্ণার্ত হই। আমরা আবার পূর্বের ন্যায় আচরণ করে থাকি। এভাবেই আমাদের আচরণ আবর্তিত হয় বিশেষ কোনো প্রেষণাকে ঘিরে। প্রেষণার বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ মোটিভেশন। মানুষের মধ্যে যে কোনো আচরণ সংঘটিত হলেই যে তা আচরণ প্রেষিত হবে তা বলা যায় না, কারণ সব আচরণই প্রেষিত না হয়ে অন্য কিছু হতে পারে। প্রেষিত আচরণ হওয়ার জন্য যে বৈশিষ্ট্য রয়েছে, যদি সেগুলি আচরণের পেছনে না থাকে তবে তাকে প্রেষিত আচরণ বলা যাবে না। নিচে প্রেষণার এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করা হলো। ১. ব্যক্তিগত চাহিদা থেকেই প্রেষণার সৃষ্টি। ব্যক্তির নিজে থেকেই কোনো কিছুর অভাববোধ না করলে তার মধ্যে কোনো প্রেষণার সৃষ্টি হবে না। তবে এই অভাববোধ স্বয়ংক্রিয়ভাবেও নিজের মধ্যে সৃষ্টি হতে পারে অথবা বাহ্যিক চাপের ফলেও তা হতে পারে। যেমন ব্যক্তি যখন অনুভব করে যে তার ক্ষুধা পেয়েছে, তখনই সে খাদ্যের সন্ধানে বের হবে। ২. প্রেষিত আচরণ উদ্দেশ্য প্রণোদিত হয়। প্রেষণা মানুষ বা প্রাণীকে বিশেষ কোনো লক্ষ্যের দিকে পরিচালিত করে, অর্থাৎ সে কি করতে চায় সে ব্যাপারে নিশ্চিত থাকে। যেমন ক্ষুধা বোধ করলে মানুষ কেবল খাদ্যেরই সন্ধান করবে, পানির সন্ধান করবে না। ৩. প্রেষিত আচরণ অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী হতে পারে। যে অভাব থেকে প্রেষণার সৃষ্টি হয়েছে তা যদি পূরণ করতে দীর্ঘ সময়েরও প্রয়োজন হয়, তবুও মানুষ ধৈর্যের সাথে প্রচেষ্টা চালিয়ে যেতে থাকবে। পাঠোত্তর মূল্যায়ন ৮-১ বহু নির্বাচনী প্রশ্ন ১।
প্রেষণা শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? প্রেষ, ক প্রেষ থেকে। 2 প্রেষণা হলো উদ্দেশ্য হাসিলের ক্রমাগত প্রচেষ্টা। এটি কার উক্তি? 2 এর খ ইহাল এর উক্তি। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন। 1 প্রেষিত আচরণ উদ্দেশ্য প্রণোদিত আলোচনা করুন। 2 প্রেষণার উৎসগুলো উল্লেখ করুন। রচনামূলক প্রশ্ন। 1 প্রেষণা বলতে কি বোঝায়? 2 প্রেষণার চক্রটি ব্যাখ্যা করুন। 3 প্রেষণার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করুন। পাঠ 8 এর 2 প্রেষণার শ্রেণীবিভাগ এবং শিক্ষণ শিখনে প্রেষণা। এই পাঠ শেষে আপনি প্রেষণার শ্রেণীবিভাগ উল্লেখ করতে পারবেন, বিভিন্ন প্রকার প্রেষণার বিবরণ দিতে পারবেন, প্রেষণার গুরুত্ব বর্ণনা করতে পারবেন, শিখন ও প্রেষণা প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা বর্ণনা করতে পারবেন। পূর্ববর্তী পাঠ থেকে আমরা জেনেছি যে প্রেষণা একটি মনোবৈজ্ঞানিক ধারণা। প্রেষণাকে আঙুল দিয়ে দেখানো যায় না এবং প্রেষণার ফলে যদি কোনো ব্যক্তির মধ্যে কোনো আচরণের সৃষ্টি হয় তবেই বোঝা যায় যে ওই ব্যক্তি প্রেষিত আচরণ করছে। এভাবেই প্রেষণার শ্রেণীবিভাগের ব্যাপারেও মনোবিজ্ঞানীদের মধ্যে অনেক মতভেদ রয়েছে। প্রেষণার ধরন, বৈচিত্র্য বা প্রকৃতি অনুযায়ী এটাকে নানাভাবে বিভক্ত করা হয়েছে। যেমন প্রকৃতি অনুযায়ী মনোবিজ্ঞানীরা প্রেষণাকে 2 ভাগে ভাগ করেছেন, যথা জৈবিক প্রেষণা ও সামাজিক প্রেষণা। মানব জীবনে উভয় ধরনের প্রেষণাই অত্যন্ত প্রয়োজনীয়। বর্তমান পাঠে প্রেষণার শ্রেণীবিভাগ এবং প্রেষণার প্রয়োজনীয়তা এবং শিক্ষণ ও প্রেষণা প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা নিয়ে আলোচনা করা হলো। প্রেষণার প্রকারভেদ, ক্লাসিফিকেশনস অফ মোটিভেশন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অনেক চাহিদা বা প্রয়োজন রয়েছে। এসব চাহিদা থেকে আমাদের মধ্যে এক ধরনের তাড়না বা প্রেষণা সৃষ্টি হয়। এই প্রেষণাকে সাধারণত জৈবিক এবং সামাজিক এই 2 ভাগে বিভক্ত করা হয়। বন্ধুরা, জৈবিক ও সামাজিক কারণে আমাদের মধ্যে যেসব প্রেষণা সৃষ্টি হয় সেগুলো আমরা নিচের ছকে আলাদা করে লিখি এবং নিচের অনুচ্ছেদের সাথে মিলিয়ে নেই। জৈবিক বা দৈহিক প্রেষণা, সামাজিক প্রেষণা। আমাদের প্রয়োজন অনেক, তাই আমাদের অভাবও অনেক। এই প্রয়োজন ও অভাব মেটাতে আমাদেরকে অনেক জিনিস গ্রহণ করতে হয়, আবার অনেক জিনিস ত্যাগ করতে হয়। প্রয়োজনটি হতে পারে জৈবিক বা মানসিক। প্রয়োজনের বিভিন্নতার জন্য প্রেষণা বিভিন্ন হতে পারে, তবে মনোবিজ্ঞানীগণ প্রেষণাকে প্রধানত 2 ভাগে ভাগ করেছেন, যথা 1 জৈবিক প্রেষণা ও 2 মানসিক বা সামাজিক কারণে সৃষ্ট প্রেষণা। আবার শিক্ষামূলক আচরণের ক্ষেত্রে প্ররোচনার দৃষ্টিকোণ থেকে প্রেষণাকে অন্য 2 ভাগেও বিভক্ত করা হয়েছে, যেমন অন্তর্নিহিত প্রেষণা ও বাহ্যিক প্রেষণা। ইন্টারনাল মোটিভেশন অ্যান্ড এক্সটার্নাল মোটিভেশন। জৈবিক প্রেষণা, বায়োলজিক্যাল মোটিভেশন। যে প্রেষণাগুলো প্রাণীর জীবন ধারণের সহায়তা করে, অর্থাৎ তাকে বাঁচিয়ে রাখে, সেগুলোকেই জৈবিক প্রেষণা বলে, যেমন ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, কাম প্রবৃত্তি ইত্যাদি। জৈবিক প্রেষণা প্রাণীর আচার আচরণ ও কর্মপ্রবাহ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু এই প্রেষণাগুলো জীবন ধারণের জন্য অপরিহার্য এবং জন্মগতভাবেই প্রাণী এসব অর্জন করে, তাই এগুলিকে মুখ্য বা সহজাত প্রেষণাও বলা হয়ে থাকে। ইতর প্রাণীর ক্ষেত্রে জৈবিক প্রেষণাগুলো সহজ ও অবিকৃতভাবে প্রকাশিত হয়, কিন্তু সমাজ, সংস্কৃতি ও শিক্ষা দীক্ষার প্রভাবে মানুষের বেলায় এসব প্রেষণা নিয়ন্ত্রিত ও ভদ্ররূপে প্রকাশ পায়। তবে কখনো কখনো আবার কোনো জৈবিক প্রেষণা মানুষের মধ্যে বিকৃতভাবেও প্রকাশিত হতে পারে। সামাজিক প্রেষণা, সোশিয়াল মোটিভেশন। সমাজে বেঁচে থাকার জন্য মানুষের মধ্যে এমন কতগুলো চাহিদা সৃষ্টি হয় যা তাকে জীবনে প্রতিষ্ঠা ও প্রতিপত্তি এনে দেয়। কিছু সামাজিক প্রেষণা আছে যেগুলি আপাতত দৃষ্টিতে সহজাত মনে হলেও সেগুলো প্রধানত শিক্ষালব্ধ ও সামাজিক। কৃতিত্ব, প্রভাব, প্রতিপত্তি, খ্যাতি, স্বাধিকার, আনুগত্য, দলভুক্তি, মর্যাদা লাভ ইত্যাদি সামাজিক প্রেষণার উদাহরণ। জৈবিক প্রেষণার মতো সামাজিক প্রেষণার কোনো শারীরিক ভিত্তি নেই, তবে সমাজ, সভ্যতা ও সাংস্কৃতিক পটভূমির প্রেক্ষিতে মানুষের মধ্যে এগুলোর বিকাশ ঘটে। সামাজিক প্রেষণা জীবন ধারণের জন্য অপরিহার্য না হলেও মানুষের কাজকর্ম ও জীবন ধারণের সাথে এগুলোর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রাণীর বিভিন্ন আচরণের তাৎপর্য বুঝতে হলে জৈবিক প্রেষণার পাশাপাশি সামাজিক প্রেষণা সম্পর্কেও সুস্পষ্ট জ্ঞান থাকা দরকার। অন্তর্নিহিত প্রেষণা, ইন্টারনাল মোটিভেশন। জৈবিক বা সামাজিক কারণ ছাড়াও মানুষের অন্তঃস্থ কিছু চাহিদা পূরণের জন্য প্রেষণার সৃষ্টি হয়ে থাকে। এ ধরনের প্রেষণাকে অন্তর্নিহিত প্রেষণা বলা হয়।
যেমন কখনো কখনো খেলতে বসলে বা পড়তে বসলে আমরা সে কাজে এতই মেতে থাকি যে খাওয়ার কথাও ভুলে যাই। এখানে খেলা বা পড়ার প্রতি যে আকর্ষণ তা এক ধরনের অন্তর্নিহিত প্রেরণা। আগ্রহ, উৎসাহ, কোনো কাজের তৃপ্তি ইত্যাদি অন্তর্নিহিত প্রেরণার উদাহরণ। বাহ্যিক প্রেরণা, এক্সটার্নাল মোটিভেশন। আমাদের সবার মধ্যেই প্রচুর পরিমাণে জৈবিক ও সামাজিক চাহিদা রয়েছে, যার প্রেক্ষিতে আমরা বিভিন্ন আচরণ করে থাকি। আমাদের চারিপাশে এমন কিছু উপাদান রয়েছে যেগুলি উপরোক্ত চাহিদা পূরণে বিশেষ সহায়তা করে, যেমন খাদ্য, বস্ত্র, পদমর্যাদা বা পারিতোষিক, কিছু বস্তু সামগ্রী ইত্যাদি। এসব উপাদান প্রাপ্তির আশায় মানুষের মধ্যে যে প্রেরণা সৃষ্টি হয় তাই হলো বাহ্যিক প্রেরণা। কাজ ১। শিক্ষার্থী বন্ধুরা, বৃত্ততে কতগুলো প্রেরণা লেখা আছে? কোনটি কোন ধরনের প্রেরণা নিচের ছকে লিখুন এবং বইয়ের সাথে মিলিয়ে নিন। ক্ষুধা, তৃষ্ণা, কৃতিত্ব। ক্ষুধা, তৃষ্ণা জৈবিক, কৃতিত্ব সামাজিক, প্রভাব সামাজিক, আনুগত্য সামাজিক, দলভুক্তি সামাজিক, মর্যাদা লাভ সামাজিক, নিদ্রা জৈবিক প্রেরণা, কামপ্রবৃত্তি জৈবিক প্রেরণা, প্রতিপত্তি সামাজিক, খ্যাতি সামাজিক, স্বাধিকার সামাজিক, যৌনাকাঙ্ক্ষা প্রাকৃতিক জৈবিক প্রেরণা, মলমূত্র ত্যাগের ব্যবস্থা জৈবিক প্রেরণা, স্বীকৃতি সামাজিক প্রেরণা, নিরাপত্তা সামাজিক প্রেরণা, প্রেম সামাজিক, ভালোবাসা সামাজিক, কৌতূহল সামাজিক, সৌন্দর্য পিপাসা সামাজিক প্রেরণা। শিক্ষায় প্রেরণার গুরুত্ব। ইম্পর্টেন্স অফ মোটিভেশন ইন এডুকেশন। শিক্ষার্থীবৃন্দ, আসুন আমরা নিচের গল্পটি পড়ি। লাবিব দশম শ্রেণীর একজন মেধাবী ছাত্র। তার ইচ্ছা লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, কিন্তু তার বাবা একজন গরিব কৃষক। একদিন লাবিবের বাবা লাবিবকে ডেকে বললেন, বাবা, আমরা গরিব মানুষ, লেখাপড়া আমাদের জন্য নয়, আমি সংসার চালাতেই হিমশিম খাচ্ছি, তোমার লেখাপড়ার খরচ জোগাবো কি করে? তার চেয়ে কাল থেকে তুমি আমার সাথে মাঠে কাজ করো, আমিও একটু আয়েশ পাবো। পরের দিন লাবিব কাঁদো কাঁদো স্বরে বিষয়টি তার প্রিয় শিক্ষক মফিজুর রহমান সাহেবকে বলল। মফিজুর রহমান সাহেব তাকে সাহস দিয়ে বললেন, হতাশ হতে নেই বাবা, সমস্যা আছে, তার সমাধানও আছে। আগামীকাল থেকে তুমি আমার বাড়িতে জায়গির থেকে পড়ালেখা করবে, আমি তোমার পড়ালেখার খরচ দেব। শিক্ষকের মুখে এমন আশার বাণী শুনে লাবিব অত্যন্ত আনন্দিত হলো। বিষয়টি লাবিব তার বাবা মাকে খুলে বললে তারাও অনেক খুশি হলেন। পরের দিন লাবিব শিক্ষকের বাসায় চলে গেল। শিক্ষক মফিজুর রহমান সাহেব, তার স্ত্রী এবং ছেলে মেয়েরাও খুব আনন্দ চিত্তে তাকে গ্রহণ করলেন। এরপর থেকে লাবিব নিয়মিত লেখাপড়া আর পাশাপাশি বাড়ির ছোটখাটো অনেক কাজ মফিজুর রহমান এবং পত্নী লিলি বেগমকে সহযোগিতা করতে লাগলো। তাদের সন্তান সালমা এবং নাজমুলের লেখাপড়ায়ও সহযোগিতা করতে লাগলো। অল্প কয়েক দিনের মধ্যে লাবিব বাড়ির মধ্যমণি হয়ে উঠল। এ বাড়ি থেকেই সে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়। পরবর্তীতে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং টিউশন করে নিজের খরচ চালাতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিষয়ে অনার্স এবং মাস্টার্স উভয় পরীক্ষায় সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করে। এরপর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিষয়ে প্রভাষক পদের জন্য আবেদন করে। কর্তৃপক্ষ তার যোগ্যতা বিচার বিবেচনা করে যথাযথ প্রক্রিয়ায় প্রভাষক পদে নিয়োগ দান করেন। এভাবেই আবিদ তার জীবনের লক্ষ্যে উপনীত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কি বলতে পারেন কিভাবে লাবিব নানা বাধা পেরিয়ে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হলো? বন্ধুরা, লাবিবের এই সফলতার মূলে রয়েছে তার অদম্য ইচ্ছাশক্তি। কোনো কিছু পাওয়ার প্রথম শর্ত হলো ইচ্ছা বা চাহিদা। তার চাহিদা থেকেই প্রেরণার সৃষ্টি। প্রেরণার উপর নির্ভর করে শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবন। অদম্য প্রেরণার কারণেই মানুষ চাঁদে যেতে পেরেছে, হিমালয় জয় করতে পেরেছে। শিক্ষার্থীদের শিখনের ক্ষেত্রেও প্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মনোবিজ্ঞানীরা শিক্ষায় প্রেরণার ভূমিকাকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন, যেমন প্রেরণা ক শিক্ষামূলক আচরণে শক্তি যোগায়, খ শিক্ষামূলক আচরণ নির্বাচন ও নির্ধারণ করে, গ শিক্ষামূলক আচরণের গতিপথ নির্ণয় করে। ক প্রেরণা শিক্ষামূলক আচরণে শক্তি যোগায়। শিক্ষা অর্জনের জন্য মানসিক শক্তি ও উদ্যমের প্রয়োজন। শিক্ষণীয় বিষয়বস্তু অর্জনের জন্য অন্তর্নিহিত ও বাহ্যিক প্রেরণাগুলিকে কাজে লাগিয়ে আমরা নিজেদের মধ্যে এই উদ্যম ও শক্তির সঞ্চার করি। যেসব শিক্ষার্থীর ক্ষেত্রে এই প্রেরণাগুলি দুর্বল
বা নিচু স্তরে থাকে তারা শিক্ষার ব্যাপারে অত্যন্ত উদাসীন হয়। খ, প্রেষণা শিক্ষামূলক আচরণ নির্বাচন ও নির্ধারণ করে। ব্যক্তি শিক্ষাক্ষেত্রে কী ধরনের আচরণ করবে তাও বহুলাংশে নির্ভর করে প্রেষণার গুণগত মানের উপর। যেমন ব্যক্তির মধ্যে যদি বিশেষ কোনো বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টি হয় তবে যে কোনো উপায়ই হোক না কেন সে ওই বিষয় অর্জনের দিকেই ধাবিত হবে। প্রেষণামূলক নির্বাচনের একটি বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি তার চাহিদার তৃপ্তির জন্য নানা রকম আচরণ করে এবং শেষ পর্যন্ত যে আচরণটি করে তার চাহিদা মিটে শুধু সেই আচরণটি সে ভালো করে শিখে, বাকি আচরণগুলো তার শিখতে চেষ্টা করে না। গ, প্রেষণা শিক্ষামূলক আচরণের গতিপথ নির্ণয় করে। প্রেষণার আরেকটি বৈশিষ্ট্য হলো ব্যক্তির আচরণকে সঠিক লক্ষ্যের দিকে পরিচালিত করে। বিচ্ছিন্নভাবে আচরণ করলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব না। যেমন কেউ যদি পরীক্ষায় ভালো ফল করতে চায় তবে তাকে নিয়মিতভাবে পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং সেই সাথে শিক্ষকদের সাথে যোগাযোগ রেখে সঠিকভাবে পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। শিক্ষার্থীর ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজন গুণগত মানের শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো কাজেই সফলতা অর্জন করা যায় না। তাই শিক্ষাকে উন্নয়নের চাবিকাঠি বলা হয়। আর শিক্ষার জন্য প্রয়োজন শিক্ষার্থীর প্রেষণা। প্রেষণা শুধু শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, বরং জীবনের সকল ক্ষেত্রেই চালিকা শক্তি হয়ে কাজ করে। এজন্য শৈশব থেকেই প্রত্যেককে জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। তাহলে লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের মধ্যে প্রেষণা জাগ্রত হলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। যেমন কোনো শিক্ষার্থী যদি শৈশব থেকে ইচ্ছা পোষণ করে সে ডাক্তার হবে, তাহলে তাকে অনেক অধ্যয়ন করতে হবে, বিজ্ঞান বিভাগে পড়তে হবে, ভালো ফলাফল করতে হবে, ভর্তি পরীক্ষায় চান্স পেতে হবে এবং ভর্তির পর MBBS পাশ করতে হবে। তাহলেই না একজন ডাক্তার হওয়া সম্ভব। লক্ষ্য নির্ধারণ করলে পরবর্তী কর্মপ্রচেষ্টা আপনা আপনি আসে। লক্ষ্য ব্যক্তির মধ্যে প্রেষণা সৃষ্টি করে, ব্যক্তিকে সফলতার পথে চালিত করে। সুতরাং ক্যারিয়ার গঠনে প্রেষণার ভূমিকা অপরিসীম। শিক্ষণে প্রেষণা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা। টিচার্স রোল, জেনারেটিং মোটিভেশন ইন লার্নিং। শিক্ষক হিসেবে আমাদের প্রারম্ভিক দায়িত্ব হবে শিক্ষার্থীদের মধ্যে শিখন উপযোগী প্রেষণা জাগ্রত করা। বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রেষণা সৃষ্টির জন্য শিক্ষক নিম্নলিখিত কৌশলগুলি অবলম্বন করতে পারেন। ১. পুরস্কার, রিওয়ার্ড। পুরস্কারের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের প্রেষণা জাগ্রত করতে পারেন। পুরস্কার সাংকেতিক ধরনের, সিম্বলিক হতে পারে বা মূর্ত বস্তু বা কংক্রিট অবজেক্ট হতে পারে। পুরস্কার মূর্ত বা বিমূর্ত বস্তু যে মাধ্যমে দেওয়া হোক না কেন তার থেকে ধীরে ধীরে যাতে অন্তজ প্রেষণা জাগ্রত হয় সেদিকে শিক্ষকের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। কারণ প্রেষণা যদি স্বয়ংক্রিয় বা অটোমেটিক না হয় তাহলে শিক্ষণও স্বতঃস্ফূর্ত হবে না। মূল্যায়ন, ইভ্যালুয়েশন অর অ্যাসেসমেন্ট। বিদ্যালয়ে শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীদের অগ্রগতির মূল্যায়ন তাদের শিক্ষণমূলক প্রচেষ্টায় প্রেষণা যোগায়। আমরা সাধারণত যে পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে থাকি তার দ্বারা শিক্ষার্থীদের শিক্ষাগত পারদর্শিতার তুলনামূলক বিচার করি। এই পদ্ধতিতে কোনো কোনো শিক্ষার্থী উচ্চমান লাভ করে, ফলে তারা শিক্ষণ সহায়ক অভ্যাস গড়ে তোলে। কিন্তু এইসব অভ্যাস শিক্ষার্থীদের মনে স্থায়ী কোনো মনোভাব গড়ে তুলতে পারে না। শিক্ষার্থীদের প্রেষণা জাগ্রত করতে হলে আমাদের মূল্যায়ন ব্যবস্থার ও পরিবর্তন করতে হবে। দলভুক্তির চাহিদা, নিড ফর বিলঙ্গিংনেস, আত্মশ্রদ্ধার চাহিদা, সেলফ ইস্টিম এবং আত্মতৃপ্তির চাহিদা, নিড ফর সেলফ অ্যাকচুয়ালাইজেশন যাতে পরিতৃপ্ত হয় সে অনুযায়ী মূল্যায়ন ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীকে যাতে তার নিজস্ব চাহিদা ও ক্ষমতার পরিপ্রেক্ষিতে মূল্যায়ন করা যায় সে ব্যবস্থা করতে পারলে প্রত্যেকেই উদ্দেশ্যমুখী কাজে আগ্রহী হবে। ৩. সফলতা, সাকসেস। কোনো বিশেষ কাজে সফলতা ব্যক্তির অনুরূপ কাজে প্রবৃত্ত করে। সফলতার চাহিদার নিড ফর সাকসেস পরিতৃপ্ত করতে না পারলে শিক্ষার্থী শিক্ষণের ক্ষেত্রে বিশেষ এবং সামগ্রিক উভয় ধরনের উদ্দেশ্যকেই বর্জন করবে। এজন্য বিদ্যালয়ে শিক্ষণমূলক পরিস্থিতিতে প্রত্যেক শিক্ষার্থী যাতে তাদের ব্যক্তিগত বৈষম্য অনুযায়ী সফলতা লাভ করতে পারে সে বিষয়ে শিক্ষককে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীর নিজের সফলতা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা তাকে পরবর্তী শিক্ষণমূলক কাজে অনুপ্রাণিত করে। একথা স্মরণ রেখে শিক্ষক শ্রেণীতে পাঠ্য বিষয়বস্তু ও পদ্ধতি নির্বাচন করবেন। ৪. প্রশংসা, কমপ্লিমেন্ট।
প্রশংসা শিক্ষার্থীদের কাছে ভাষামূলক পুরস্কার ভার্বাল রিওয়ার্ড হিসেবে কাজ করে, ফলে তাদের মধ্যে প্রেরণার সঞ্চার করে। অবশ্য ভাষার ব্যবহার ছাড়াও নানাভাবে সাংকেতিক পদ্ধতিতে পুরস্কার দেওয়া যায়। প্রশংসা শিক্ষার্থীদের আত্মশ্রদ্ধার চাহিদা পরিতৃপ্তিতে সহায়তা করে। 5. সহযোগিতা ও প্রতিযোগিতা কোঅপারেশন অ্যান্ড কম্পিটিশন। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মনোভাব শিখনের ক্ষেত্রে প্রেরণার সঞ্চার করে। পারস্পরিক প্রতিযোগিতার মনোভাব শিখনের ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীকে তার ব্যক্তিগত সীমিত ক্ষমতাকে পরিপূর্ণভাবে প্রয়োগ করতে অনুপ্রাণিত করে। পারস্পরিক সহযোগিতামূলক কাজে ও দলগত প্রভাবে শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়ে। সেজন্য শিখনের ক্ষেত্রে প্রেরণা জাগ্রত করতে হলে শিক্ষক এই 2 ধরনের কৌশলই ব্যবহার করবেন। 6. পারদর্শিতার আকাঙ্ক্ষা লেভেল অব অ্যাসপাইরেশন। সবশেষে শিক্ষার্থীদের প্রেরণা জাগ্রত করতে হলে তাদের জন্য এমন বিষয়বস্তু নির্বাচন করতে হবে যা তাদের সমস্ত রকম চাহিদাকে পরিতৃপ্ত করতে পারে। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ চাহিদা হলো তাদের পারদর্শিতার আকাঙ্ক্ষা লেভেল অফ অ্যাসপাইরেশন। এই পাঠ্য বিষয়বস্তু অবশ্যই যেন শিক্ষার্থীদের পারদর্শিতার আকাঙ্ক্ষার উপযোগী হয়। হ্যাভিং হাস্ট বলেছেন, আমরা যদি প্রত্যেক শিক্ষার্থীর জৈবিক এবং সামাজিক চাহিদার পরিতৃপ্তির উপযোগী পাঠ্য বিষয়বস্তু নির্বাচন করতে পারি, তাহলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রেরণা সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব হবে। সুতরাং শিক্ষার্থীদের প্রেরণা জাগ্রত করার জন্য উপরোক্ত নীতির কথা স্মরণ রেখে আমাদের বিষয়বস্তু নির্বাচন করতে হবে। আলোচ্য প্রেরণা সৃষ্টিকারী কৌশলগুলি ছাড়াও শিক্ষক আরও নানা ধরনের কৌশলের অবলম্বন করতে পারেন। তবে এ প্রসঙ্গে শিক্ষকের স্মরণ রাখার দরকার, তার উদ্দেশ্য শুধুমাত্র সাময়িক প্রস্তুতিকরণে নয়, রেডিনেসে নয়, স্থায়ী প্রেরণা জাগ্রত করা তার প্রধান উদ্দেশ্য। এই উদ্দেশ্যের কথা স্মরণ রেখে শিক্ষক এমন সব ব্যবস্থা গ্রহণ করবেন যার মাধ্যমে শিক্ষার্থীরা স্থায়ীভাবে শিক্ষণের প্রতি আগ্রহী হবে এবং শিক্ষণের ক্ষেত্রে প্রেরণাকে ধরে রাখতে পারবে। এই উদ্দেশ্যে শিক্ষক নির্দিষ্ট 4টি পর্যায়ে কাজ করবেন। প্রথমত, তিনি শিক্ষার্থীদের শিক্ষণে আগ্রহ সৃষ্টি করবেন। শিক্ষার্থীদের কাজে উৎসাহ দিয়ে তিনি এই ধরনের আগ্রহ সৃষ্টি করতে পারেন। দ্বিতীয়ত, তিনি শিক্ষার্থীদের বর্তমান অবস্থার উপযুক্ত আত্মমূল্যায়নে সহায়তা করার জন্য তাদের সফলতা সম্পর্কে সচেতন করে তুলবেন। সফলতা সম্পর্কে সচেতনতা তাদের প্রেরণা সঞ্চারে সহায়তা করে। তৃতীয়ত, উপযুক্ত পুরস্কার রিওয়ার্ড, প্রশংসা প্রেইজ ইত্যাদির ব্যবস্থা করে শিক্ষার্থীদের উৎসাহিত করাও শিক্ষকের দায়িত্ব। চতুর্থত, শিক্ষার্থীদের ভুল আচরণগুলি নিয়ন্ত্রণ করাও শিক্ষকের কর্তব্য, কারণ কোনো বিষয়ের প্রেরণা জন্মগতভাবে থাকতে পারে না, তাই অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রয়োজন। পাঠোত্তর মূল্যায়ন 8-2। বহু নির্বাচনী প্রশ্ন 1, প্রেরণাকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? 1 ক 2 ভাগে। কোনটি জৈবিক প্রেরণা? ক্ষুধা। 4 2 ঘ। 3 কোনটি সামাজিক প্রেরণা? খ্যাতি। 3 গ খ্যাতি। 4 কোনটি অন্তর্নিহিত প্রেরণা? 4 খ উৎসাহ। 5 কোনটি বাহ্যিক প্রেরণা? 5 ঘ বস্ত্র। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন। 1 সামাজিক প্রেরণা বলতে কি বোঝায় আলোচনা করুন। 2 প্রেরণা জাগ্রতকরণে পুরস্কারের ভূমিকা ব্যাখ্যা করুন। রচনামূলক প্রশ্ন। 1 প্রেরণার শ্রেণীবিভাগ বর্ণনা করুন। 2 জৈবিক ও সামাজিক প্রেরণার পার্থক্য আলোচনা করুন। 3 ক্যারিয়ার গঠনে প্রেরণার ভূমিকা ব্যাখ্যা করুন। 4 শিখন ও প্রেরণা প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা বর্ণনা করুন। পাঠ 8-3 মাসলোর তত্ত্ব এবং শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ। উদ্দেশ্য, এই পাঠ শেষে আপনি মাসলোর প্রেরণা তত্ত্বের মূল ধারণাটি ব্যক্ত করতে পারবেন, মাসলোর প্রেরণা তত্ত্বের ধাপগুলো উল্লেখ করতে পারবেন, মাসলোর প্রেরণা তত্ত্বটি বিশ্লেষণ ও ব্যাখ্যা করতে পারবেন, শিক্ষাক্ষেত্রে মাসলোর প্রেরণা তত্ত্বটির প্রয়োগ সম্পর্কে বলতে পারবেন। শিক্ষার্থীবৃন্দ, আপনারা পূর্বের পাঠে প্রেরণা সম্পর্কে জেনেছেন। এই পাঠটিতে মাসলোর চাহিদা তত্ত্ব এবং শিক্ষায় এর প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হবে। আপনারা ইতোমধ্যে জেনেছেন যে প্রেরণা হলো মানুষ ও প্রাণীর এমন একটি অবস্থা যা তাদের নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করে এবং কর্মশক্তি দান করে।
প্রেরণা থাকার জন্যই মানুষ বা প্রাণীর মধ্যে কর্মস্পৃহা পরিলক্ষিত হয়। অর্থাৎ উদ্দেশ্য দ্বারা প্রণোদিত হলে মানুষ বা প্রাণীর মধ্যে যে সক্রিয় বা গতীয় অবস্থার সৃষ্টি হয় তাকে প্রেরণা বলা হয়। প্রেরণা সম্পর্কে আব্রাহাম মাসলো 1957-1971 একটি তত্ত্ব প্রদান করেন, যা পর্যায়ক্রমিক চাহিদা তত্ত্ব নামে পরিচিত। মাসলোর চাহিদা তত্ত্বের মূল কথা হলো, মানুষ প্রথমে তার জৈবিক চাহিদাগুলো পূরণের চেষ্টা করবে, তারপর পরবর্তী উচ্চতর চাহিদাগুলো পর্যায়ক্রমে পূরণে সচেষ্ট হয়। মাসলো তার তত্ত্বে চাহিদাগুলোকে পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত করেছেন। এই পর্যায়ক্রমিক ধাপগুলো চিত্র নং 1 এর মাধ্যমে নিচে দেখানো হলো। জৈবিক চাহিদা, বেসিক নিড। নিরাপত্তার চাহিদা, নিড ফর সেফটি অ্যান্ড প্রোটেকশন। স্নেহ ভালোবাসার চাহিদা, নিড ফর লাভ অ্যান্ড অ্যাফেকশন। মর্যাদার চাহিদা, নিড ফর ইস্টিম, ওর্থ, সেলফ রেসপেক্ট। আত্মপূর্ণতা, সেলফ অ্যাকচুয়ালাইজেশন। মাসলোর পর্যায়ক্রমিক চাহিদা তত্ত্ব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পাচ্ছি মাসলোর প্রস্তাবিত প্রেরণার চাহিদা তত্ত্ব 5টি পর্যায়ক্রমিক ধাপ রয়েছে, যেমন জৈবিক চাহিদা, নিরাপত্তার চাহিদা, স্নেহ ভালোবাসার চাহিদা, আত্মমর্যাদার চাহিদা এবং আত্মপূর্ণতার চাহিদা। জৈবিক চাহিদা। মাসলোর তত্ত্বের প্রথম ধাপটি হলো জৈবিক চাহিদার ধাপ। ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা ইত্যাদি এই চাহিদার অন্তর্ভুক্ত। মানুষের চিন্তা ও আচরণ তার জৈবিক চাহিদার দ্বারা প্রভাবিত হয়। জৈবিক চাহিদার পরিতৃপ্তি না হলে আমরা পরের পর্যায়গুলোতে যেতে পারি না। প্রাণীর বেঁচে থাকার জন্য এই চাহিদার পূরণ অপরিহার্য। নিরাপত্তার চাহিদা। এটি চাহিদা তত্ত্বের দ্বিতীয় ধাপ। জৈবিক চাহিদা পূরণ হলেই আমাদের মাঝে নিরাপত্তার চাহিদা জাগ্রত হয়। এই চাহিদার মধ্যে রয়েছে আশ্রয়ের নিরাপত্তা, চাকরির নিরাপত্তা, আয় ও সম্পদের নিরাপত্তা, দৈহিক নিরাপত্তা ও পারিবারিক নিরাপত্তা ইত্যাদি। স্নেহ ভালোবাসার চাহিদা। নিরাপত্তার চাহিদা পূরণ হলে মানুষ ভালোবাসা বা স্নেহের চাহিদা পূরণের জন্য তাড়না অনুভব করে। এই চাহিদা সামাজিক চাহিদার অন্তর্ভুক্ত। এর মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারিবারিক সম্পর্ক ইত্যাদি। এই চাহিদার অভাবে মানুষের মাঝে নিঃসঙ্গতা কিংবা বিষাদগ্রস্ততা দেখা যায়। আত্মমর্যাদার চাহিদা। প্রত্যেক মানুষের মধ্যে আত্মমর্যাদার চাহিদা থাকে। মর্যাদা বোধ তখনই আসে যখন মানুষ নিজেকে মূল্যায়ন করতে পারে। এই মূল্যায়ন যথাযথ না হলে মানুষের নিজের প্রতি শ্রদ্ধা কমে যায়, হীনমন্যতায় ভোগে এবং আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয়। আত্মপূর্ণতার চাহিদা। প্রথম 4টি ধাপ যথাযথভাবে পূরণ হলেই মানুষ সর্বশেষ চাহিদা অর্থাৎ আত্মপূর্ণতার চাহিদায় যেতে চায়। সবার পক্ষে এ স্তরে পৌঁছানো সম্ভব হয় না। এ পর্যায়ে ব্যক্তি নিজেকে পরিপূর্ণ করতে চায়, নিজের দক্ষতা ও সামর্থ্যের সদ্ব্যবহার করতে চায়। মানুষ যখন এ পর্যায়ে পৌঁছায় তখন তার মধ্যে স্বয়ং সম্পূর্ণতা, সৃজনশীলতা ও পরিবেশের সাথে পারস্পরিক ক্রিয়ার ক্ষেত্রে স্বতঃস্ফূর্ততা থাকে। সে নিজেকে ও অন্যকে ভালোবাসে এবং নিজেকে কাজে এমনভাবে নিয়োজিত রাখে যা নৈতিক দিক থেকে সমাজের জন্য কল্যাণকর। শিক্ষার্থীবৃন্দ, আপনারা মাসলোর চাহিদা তত্ত্ব সম্পর্কে জানলেন। পরবর্তী অংশে মাসলোর তত্ত্বটি শিক্ষক শ্রেণীকক্ষে কিভাবে প্রয়োগ করতে পারেন সে সম্পর্কে আলোচনা করা হবে। শিক্ষক কিভাবে শ্রেণীকক্ষে মাসলোর তত্ত্বটি প্রয়োগ করবেন? আমরা জীবনে যা কিছু করি তার সব কিছুর মূল উৎস হলো প্রেরণা। প্রেরণার যথাযথ পরিতৃপ্তির মাধ্যমে মানুষ জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। শিক্ষাক্ষেত্রে মাসলোর চাহিদা তত্ত্বটির গুরুত্ব অপরিহার্য। বিদ্যালয়গুলোতে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা আসে, যাদের বিভিন্ন ধরনের চাহিদা থাকে। বিশেষ করে বয়ঃসন্ধিকালের শিক্ষার্থীদের চাহিদাগুলো সম্পর্কে শিক্ষকদের জানা প্রয়োজন। শিক্ষকরা যদি মাসলোর তত্ত্বটি সম্পর্কে জ্ঞান রাখেন, তবে তারা শিক্ষার্থীদের চাহিদার সাথে সংশ্লিষ্ট সমস্যা নিরূপণে সহায়ক ভূমিকা পালন করতে পারেন। মাসলোর মতে শিক্ষার্থীদের কোনো কিছু অর্জনের পূর্বে তাদের জৈবিক চাহিদা অর্থাৎ খাদ্যের চাহিদা নিবৃত্তি করতে হবে। মৌলিক চাহিদাই যদি পূরণ না হয়, সেক্ষেত্রে তাদের বুদ্ধিবৃত্তির চর্চা বা শিক্ষার চাহিদা পূরণ করতে যাওয়া নিরর্থক হবে। উদাহরণস্বরূপ, বিদ্যালয়ে আগত শিক্ষার্থী যদি ক্ষুধার্ত থাকে, তবে তার পক্ষে বিদ্যালয়ের শিক্ষা অর্জন করা কষ্টকর হবে। সে বিদ্যালয়ে আসলেও শ্রেণীকক্ষের পাঠে মনোনিবেশ করা কঠিন হবে। এই পর্যায়টি অর্থাৎ জৈবিক চাহিদা পূরণ না হওয়ার কারণে শিক্ষার্থীদের একটি বিশাল অংশ বিদ্যালয় থেকে ঝরে পড়ে।
এই প্রাথমিক চাহিদার দিকে লক্ষ্য রেখে বর্তমানে বাংলাদেশে কিছু কিছু প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যালয়ে শিক্ষার্থীর জৈবিক চাহিদা পূরণের বিষয়টির দিকে লক্ষ্য রাখা শুধুমাত্র শিক্ষকের দায়িত্ব নয়, এটি একটি দ্বৈত দায়িত্ববোধের ডুয়াল রেসপন্সিবিলিটি প্রক্রিয়া। শিক্ষক অবশ্যই শিক্ষার্থীদের চাহিদার প্রতি সচেতন থাকবেন। একই সাথে শিক্ষার্থীদের উচিত তাদের চাহিদা বা সমস্যা সম্পর্কে শিক্ষককে জানানো। যেমন শ্রেণীকক্ষে শিক্ষাদানের সময় যদি কোনো শিক্ষার্থীর শ্বাসকষ্ট হয় অথবা তার পানির পিপাসা পায় কিংবা অন্য কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীর উচিত হবে তা শিক্ষককে জানানো। এতে করে শিক্ষক তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। জৈবিক চাহিদা পূরণের সাথে সাথে আসে নিরাপত্তার চাহিদা। বিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষকদের উচিত বিদ্যালয়ের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা। বিদ্যালয়ে যাতে শিক্ষার্থীরা কোনোরূপ অন্যায়, অবিচার, অসামঞ্জস্যতা ও আবেগিক বা শারীরিক ক্ষতির সম্মুখীন না হয়, শিক্ষকদের সে বিষয়ে নজর দিতে হবে। অনেক সময় দেখা যায় শিক্ষকের কঠোর মনোভাব শিক্ষার্থীর মনে ভীতির সঞ্চার করে। এতে করে শিক্ষার্থী উক্ত শিক্ষকের পাঠে অমনোযোগী হয়ে ওঠে এবং হয়ে ওঠে কিংবা শিক্ষককে এড়ানোর জন্য বিদ্যালয়ের সব শেষের বেঞ্চে বসে এবং স্কুল পালানোর চেষ্টা করে। আবার শিক্ষার্থীদের কাছ থেকেও অনেক শিক্ষার্থী ভয় বা ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় নিরাপত্তা বোধের অভাব থেকে শিশুরা বিদ্যালয় থেকে ঝরে পড়ে। এসব ভয়ভীতির কারণে শিক্ষার্থীরা যাতে বিদ্যালয় থেকে ঝরে না পড়ে সেদিকেও শিক্ষকদের নজর দিতে হবে। বিদ্যালয়ের পরিবেশ শিক্ষার্থী বান্ধব করার মাধ্যমে এটি করা যেতে পারে। এর জন্য প্রয়োজন শিক্ষক শিক্ষার্থী সুহৃদ আন্তঃক্রিয়া। এছাড়া শিক্ষক শ্রেণীকক্ষে পক্ষপাতহীন, ন্যায্য, নিয়ন্ত্রিত এবং নিরাপদ পরিবেশ বজায় রাখতে সচেষ্ট হবেন। শ্রেণীকক্ষ হবে শিক্ষার্থীদের জন্য যে কোনো ধরনের মানসিক ও শারীরিক নির্যাতনমুক্ত জায়গা। শিশুর খাদ্যের চাহিদা না থাকলেও অনেক সময় তারা বাড়িতে অবহেলিত হয় বা নিরাপত্তাজনিত অভাবে ভোগে। এরূপ পরিস্থিতিতে তাদের পক্ষে পাঠে মনোনিবেশ করা কঠিন হবে। বিদ্যালয় ও তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে এবং এক্ষেত্রে শিক্ষকের দায়িত্ব হবে শিশুর পাশে দাঁড়ানো। জৈবিক ও নিরাপত্তা বোধ নিশ্চিত হওয়ার পর শিক্ষার্থীদের মাঝে পরবর্তী পর্যায়ের চাহিদা অর্থাৎ ভালোবাসা, স্নেহ ও সংশ্লিষ্টতার মনোভাব জাগ্রত করতে হবে। মাসলোর মতে প্রত্যেক ব্যক্তি তার একাকিত্ব এবং বিচ্ছিন্নতার অনুভূতি থেকে মুক্ত থাকতে চায়। একইভাবে শিক্ষার্থীর চাহিদা থাকে তার পরিবারের পর শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকে স্নেহ, ভালোবাসা পাওয়ার বা তাদের সাথে সকল কার্যক্রমে সম্পৃক্ত থাকার। আর এক্ষেত্রে শিক্ষক দলীয় কাজ, আনন্দের মাঝে পাঠদানের মাধ্যমে এই অন্তর্ভুক্তি বোধকে বাড়াতে পারেন। মাসলোর তত্ত্বের চতুর্থ ধাপ হলো আত্মমর্যাদা। শিক্ষার্থীরা তাদের যে কোনো কাজের জন্য মা-বাবা, শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকে স্বীকৃতির ও প্রশংসার প্রত্যাশা করে। এই স্বীকৃতি বা প্রশংসা তাদের আত্মবিশ্বাস ও কাজের প্রতি উৎসাহ বাড়িয়ে তোলে। সে কারণে শিক্ষকদের উচিত এমনভাবে প্রশ্ন করা বা পাঠদান করা যাতে শিক্ষার্থী শ্রেণীর কাজে অংশগ্রহণে উৎসাহিত হয়। শিক্ষকদের নিশ্চিত করতে হবে যে তাদের শিখন পরিবেশ আবেগিক ও শারীরিক শাস্তিমুক্ত। কোনো শিক্ষার্থী পরীক্ষায় ভালো করলে তাদের প্রশংসা করা বা ব্যক্তিগতভাবে অভিনন্দন জানানো কিংবা খারাপ করলে তিরস্কার না করে তাদের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া এবং ভালো করার জন্য তারা যাতে কঠোর পরিশ্রম করে তার জন্য উৎসাহিত করা। শিক্ষকদের স্নেহ, ভালোবাসা ও সহানুভূতি পারে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বোধ তৈরি করতে। এছাড়া বিদ্যালয়ে কিছু শিক্ষার্থী থাকে যাদের বিভিন্ন ধরনের গুণ বা দক্ষতা থাকে, যেমন সঙ্গীত, নৃত্য, খেলাধুলার দক্ষতা ইত্যাদি। শিক্ষকরা তাদের এই সুপ্ত ক্ষমতার আত্মপ্রকাশে ভূমিকা রাখতে পারে। সবশেষে বলা যায়, আমাদের সকল কর্মশক্তির মূল উৎস হলো প্রেরণা। প্রেরণা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করে। শিক্ষাক্ষেত্রেও প্রেরণার গুরুত্ব অনেক। তাই বলা যায়, জীবনের চাহিদার পর্যায়টি জানা থাকলে শিক্ষকের জন্য সঠিক সময়ে ফলপ্রসূ সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। পাঠোত্তর মূল্যায়ন ৮-৩। বহু নির্বাচনী প্রশ্ন ১। চাহিদা তত্ত্বটির প্রবর্তক কে? আব্রাহাম মাসলো। মাসলোর চাহিদা তত্ত্বের সর্বশেষ ধাপ কোনটি? আত্মপূর্ণতার চাহিদা। গ। ৩। রূপাই শ্রেণীকক্ষে প্রায় সময়ই অমনোযোগী থাকে। তার পরিবারের অবস্থা ভালো। তার মা-বাবা সবসময়ই বাইরের কাজে ব্যস্ত থাকে, যা রূপাইকে প্রভাবিত করে। এখানে রূপাই এর কোন চাহিদার অভাব রয়েছে? ৩ খ। স্নেহ ভালোবাসার চাহিদা। খ। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন।
এক, আব্রাহাম মাসলোর চাহিদা তত্ত্বের মূল কথা কি? 2, মাসলোর চাহিদা তত্ত্বের ধাপগুলো লিখুন। 3, আত্মমর্যাদার চাহিদা কি? রচনামূলক প্রশ্ন 1, আব্রাহাম মাসলোর চাহিদা তত্ত্বের ধাপগুলো বর্ণনা করুন। 2, শিক্ষক কিভাবে চাহিদা তত্ত্বকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করতে পারেন? আপনার মতামত ব্যক্ত করুন। পাঠ 8-4, শিক্ষকের জন্য মনোবিজ্ঞান, সাইকোলজি ফর বিং এ টিচার। উদ্দেশ্য, এই পাঠ শেষে আপনি আদর্শ শিক্ষকের গুণাবলী বিবরণ দিতে পারবেন, শিক্ষকের দক্ষতাগুলো বর্ণনা করতে পারবেন। শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। স্যার জন অ্যাডাস এর ভাষায় এ মেকার অফ মেন। পারভিসেল রেন বলেন, শিক্ষক শুধু খবরের উৎস বা ভাণ্ডার নন, কিংবা প্রয়োজনীয় সর্বপ্রকার তথ্য সরবরাহকারী নন। শিক্ষক শিশুর বন্ধু, পরিচালক ও যোগ্য উপদেষ্টা। একজন সুদক্ষ শরীর সংগঠনকারী, শিশু মনের বিকাশ সাধনের সহায়ক তথা তাদের চরিত্র গঠনের নিয়ামক। রবীন্দ্রনাথের মতে উত্তম শিক্ষক হবেন উত্তম ছাত্র। শিক্ষকের ছাত্রত্ব গ্রহণে তার মনের তারুণ্য নষ্ট হতে পারে না, বরং তিনি সবসময়ই ছাত্রদের সুবিধা অসুবিধা ভালোভাবে বুঝতে সক্ষম হবেন এবং এ কারণেই তিনি শিশুদের মনের একান্ত কাছাকাছি থাকবেন। বস্তুত শিক্ষককে জীবন্ত উপাদান হিসেবে কাজ করতে হয় বলেই শিক্ষকতা একটি উচ্চ দরের শিল্প। কোমলমতি শিশুদের জীবনকে প্রতিদিন কথা ও কাজের আয়োজন উপাচারের মাধ্যমে বাঞ্ছিত প্রয়োজন সাধনের উপযোগী জীবনযাপনের পথে একটু একটু করে এগিয়ে দিতে হয়। শিশুদের জীবনের সর্বাঙ্গীন চাহিদা, মেধা ও প্রবণতার অনুকূল পরিচর্যার সযত্ন দায়িত্ব ন্যস্ত থাকে শিক্ষকের উপর। সুতরাং শিক্ষাকর্মে বাধা ধরা কার্যাবলী, কার্যপ্রণালী ও পরিকল্পনা, পরিচালনা ও নিয়ন্ত্রণে শিক্ষকের জ্ঞান অভিজ্ঞতার প্রয়োগ অপরিহার্য। শিশুদের আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলার কাজে তার ত্যাগ, তিতিক্ষা, নিষ্ঠা, সততা, মমতা ও সহৃদয়তা, সেবাধর্মী মনোভাবের স্পর্শে সুন্দর ও সার্থক হবে, এটাই কাম্য। ফ্রয়েবেলের কথায় শিক্ষকের কাজ ফুলবাগানের মালির কাজ, শিশু চারার লালন পালন ও রক্ষণের কাজ। এ চারায় সবুজ পাতা, রঙিন ফুল এবং সুস্থ সুস্পষ্ট ফল ধরানোর কাজ। শিক্ষকের এই মহান কর্ম সম্পাদনের জন্য অবশ্যই শিক্ষকের মৌলিক কিছু গুণ ও দক্ষতা থাকা প্রয়োজন। শিক্ষার্থীবৃন্দ, এই পাঠে আদর্শ শিক্ষকের গুণ ও দক্ষতা নিয়ে আলোচনা করা হলো। সার্থক শিক্ষকের বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য থাকলে সুশিক্ষক হওয়া যায়, এ নিয়ে মনোবিদ, শিক্ষাবিদ এবং চিন্তাবিদরা বহুদিন ধরে আলোচনা করে আসছেন। শিক্ষাবিদ গিলবার্ট হায়াতের মতে সুশিক্ষকের অপরিহার্য বৈশিষ্ট্য তিনটি। 1, ছাত্র ছাত্রীদের প্রতি প্রীতি। 2, বিষয় প্রীতি। 3, নিজ পেশার প্রীতি। ছাত্রছাত্রীদের ভালোবাসতে না পারলে তার শিক্ষকতা পেশায় ব্রতী হওয়া সমীচীন নয়। বিষয় প্রীতি না থাকলে তার বিষয়ের প্রতি অনুরাগ এবং বিষয়ে অধিকার জন্মাবে না। আর নিজ পেশার প্রতি প্রীতি বর্জিত শিক্ষক যে সুশিক্ষকের প্রথম শর্ত পূরণে অক্ষম, তা বলা বাহুল্য। আমরা এই পাঠে আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। আলোচনার সুবিধার জন্য এই বৈশিষ্ট্যগুলোকে 2 শ্রেণীতে ভাগ করা হলো। ক, ব্যক্তিগত বৈশিষ্ট্য বা গুণ। খ, পেশাগত বৈশিষ্ট্য বা দক্ষতা। অনেকে অবশ্য এই শ্রেণী বিভাগ অন্যভাবে করেছেন। যেমন কেউ বলেছেন অর্জিত ও অনর্জিত গুণ, আবার কেউ বলেছেন ব্যক্তিগত গুণ বা বৃত্তিগত গুণ ইত্যাদি। যে কোনো ধরনের শ্রেণী বিভাগই হোক না কেন, শিক্ষকের যে কতগুলো সাধারণ বৈশিষ্ট্য থাকার প্রয়োজন সে বিষয়ে প্রায় সকলেই একমত। ক, ব্যক্তিগত বৈশিষ্ট্য। যেসব ব্যক্তিগত বৈশিষ্ট্য শিক্ষার সহায়ক তাকে বলা হচ্ছে শিক্ষকের ব্যক্তিগত বৈশিষ্ট্য। এই গুণগুলির মধ্যে কতগুলো আছে দৈহিক, কতগুলি মানসিক, আবার কতগুলো জন্মগতভাবে পাওয়া এবং কতগুলি অর্জন করা। অর্জিত এবং অনার্জিত এ 2 ধরনের শ্রেণী বিভাগের অসুবিধা আছে। অনার্জিত গুণের উপর ভিত্তি করেই অর্জিত গুণ বিকাশ লাভ করে। আবার অনেক অনার্জিত বৈশিষ্ট্যের পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়ার ফলে পরিবর্তন হয়। তাই সেই ধরনের শ্রেণী বিভাগ আমরা এখানে করার চেষ্টা করব না। তবে সাধারণভাবে একজন সফল শিক্ষকের মাঝে যে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন সেগুলো হলো: 1, ব্যক্তিসত্তার সংরক্ষণ। সুশিক্ষক আদর্শ ব্যক্তিত্বের অধিকারী হবেন।
কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থায় মনে করা হয় শিক্ষক হবেন শিক্ষার্থীর বন্ধু এবং সমাজেরও বন্ধু। তাই বন্ধু ভাবাপন্ন হওয়ার জন্য ব্যক্তিত্বের যেসব লক্ষণ থাকা উচিত তা তার মধ্যে থাকবে। তার ব্যক্তিত্ব এমনভাবে সংগঠিত হবে যাতে করে তিনি স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের আকর্ষণ করতে পারেন, শিক্ষার্থীদের সঙ্গে তিনি সার্থকভাবে অভিযোজন করতে পারবেন, সেরকম ব্যক্তিত্ব যেন তার থাকে। 2. তীক্ষ্ণ বুদ্ধি এবং বিচার শক্তি। শিক্ষকের বুদ্ধি এবং বিচার শক্তি সাধারণ যে কোনো বৃত্তিতে নিযুক্ত ব্যক্তির চেয়ে বেশি হওয়া দরকার। শ্রেণীকক্ষে নানা রকম সমস্যার উদ্ভব হতে পারে, সেই সমস্যাকে সার্থকভাবে নিয়ন্ত্রণ করার জন্য শিক্ষকের নির্দিষ্ট যোগ্যতা, তীক্ষ্ণ বুদ্ধি ও বিচার শক্তি থাকা দরকার, যাতে তিনি এসব সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য উপায় উদ্ভাবন করতে পারেন। 3. দায়িত্ববোধ। সুশিক্ষকের যথেষ্ট দায়িত্ববোধ থাকবে, তিনি সবসময় সচেতন থাকবেন ব্যক্তি হিসেবে সমাজ তার উপর গুরুদায়িত্ব অর্পণ করেছে। শিক্ষক যদি তার এই গুরুদায়িত্ব সম্বন্ধে সচেতন না থাকেন তবে তিনি কোনোদিনই সুশিক্ষক হতে পারবেন না। সুশিক্ষক তিনি যিনি তার দায়িত্ব সম্পর্কে সচেতন থেকে শিক্ষার্থীর ব্যক্তিসত্তার গঠনে সাহায্য করবেন তার নিজস্ব আচরণ, চিন্তাধারা, মন্তব্য ইত্যাদির দ্বারা। 4. প্রগতিশীল চিন্তার স্রষ্টা ও রক্ষক। সুশিক্ষক তার চিন্তায় এবং আচরণে প্রগতিশীল হবেন। শিক্ষক যদি আধুনিক চিন্তাধারায় বিশ্বাসী না হন তাহলে তিনি আধুনিক জীবন কেন্দ্রিক শিক্ষা পরিকল্পনা রচনার অযোগ্য বলে বিবেচিত হবেন। জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য তিনি প্রথম সারিতে প্রথম পা বাড়াবেন, তবেই শিক্ষার্থীরা তাল মেলাতে পারবে। তিনি আধুনিকতার সৃষ্টিকর্তা হবেন, তিনি তার রক্ষক হবেন। 5. শিশু বান্ধব মন। শিক্ষক হবেন শিশু বা শিশু বান্ধব মনের অধিকারী। শিশুকে ভালো না বাসলে তিনি শ্রেণীকক্ষের বাইরেও যে তাদের সজীব মনের ইচ্ছা অনিচ্ছা, স্বপ্ন, স্বাদ, আশা, আকাঙ্ক্ষা, আনন্দ, বেদনা, অনুরাগ, অভিমান আছে তার খবর পাবেন কি করে? এজন্যই রবীন্দ্রনাথ বলেছেন, কি শিখাবো তা ভাববার কথা বটে, কিন্তু যাকে শিখাবো তার সমস্ত মনটা কি করে পাওয়া যেতে পারে সেটাও কম কথা নহে। শিক্ষকের মধুর মনোভঙ্গি, সহজ প্রসন্নতা, সাহায্যদানের সদিচ্ছা অতি সহজেই শিক্ষক ও শিক্ষার্থীকে ঘিরে রচনা করে প্রীতিময় পরিমণ্ডল। নিরাপত্তা ও নির্ভরতার সখ্যতায় শিক্ষক শিক্ষার্থীর নৈকট্য সহজ ও প্রাণময় হয়ে ওঠে। বিদ্যা অর্জন অনায়াস, আনন্দময় এবং অর্থবহ হবার অবকাশ পায়। 6. প্রক্ষোভমূলক পরিণমন। সুশিক্ষকের আরেকটি লক্ষণ হলো তার প্রক্ষোভমূলক জীবনের পরিণমন। তিনি অল্পে নিরাশ হবেন না। কোনো ব্যর্থতা যেমন সহজভাবে নেবেন তেমনি আবার কোনো সাফল্যকে সংযমের সঙ্গে গ্রহণ করবেন। আত্মসংযম, চারিত্রিক দৃঢ়তা এবং প্রতিকূল অবস্থার মধ্যেও কাজ চালিয়ে যাওয়ার মতো মানসিক ধৈর্য শিক্ষকের থাকা উচিত। 7. উন্নত জীবন আদর্শ। সুশিক্ষকের আরেকটি বড় গুণ হলো যে তিনি উন্নত জীবন আদর্শ গ্রহণ করবেন। শিক্ষার্থীরা তাকে দেখেই অনুকরণ করতে শিখবে। শিশুদের মধ্যে সঠিক জীবন আদর্শ গড়ে তুলতে হলে শিক্ষককে উন্নত জীবন আদর্শের অধিকারী হতে হবে। 8. স্বাধীন চিন্তা করার ক্ষমতা। সুশিক্ষকের আরেকটি বৈশিষ্ট্য হলো স্বাধীন চিন্তা করার ক্ষমতা। আধুনিক সমাজ ব্যবস্থায় আদর্শ নাগরিক হতে হলে প্রত্যেক ব্যক্তির স্বাধীন চিন্তার ক্ষমতা থাকার দরকার। শিশুদের মধ্যে এই ক্ষমতাকে জাগাতে হলে শিক্ষককেও সেই ক্ষমতার অধিকারী হওয়ার দরকার। 9. সেবাধর্মী মনোভাব। শিক্ষকতা হলো মহান বৃত্তি। এই মহান বৃত্তি মানুষকে তার যোগ্যতা ও সেবার গুরুত্বের উপযোগী ফল সবসময় দেয় না। অর্থের চেয়ে আদর্শই এই বৃত্তি নির্বাচনের মূল কথা। তাই সুশিক্ষককে সেবাধর্মী মন নিয়ে এগিয়ে আসতে হবে। সেবার মনোবৃত্তি যদি না থাকে, তিনি যদি মনে করেন যে তিনি কর্মের দ্বারা মানুষের সেবা করছেন, তাহলে তিনি শিক্ষকতা কাজে তৃপ্তি পাবেন না এবং তার দ্বারা শিক্ষার আদর্শের ও বাস্তব রূপায়ণ সম্ভব হবে না। 10. অধ্যয়নশীল। উত্তম শিক্ষক একজন উত্তম ছাত্র। সুশিক্ষকের অন্যতম বৈশিষ্ট্য হলো তিনি হবেন জ্ঞান পিপাসু। জীবন পরিসরের মধ্যে জ্ঞান অর্জন করা খুব সহজ কাজ নয়। বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পড়া শেষ করলেই সব জানা হয় না। শিক্ষক জ্ঞানের জন্য তপস্যা করবেন এবং আজীবন জ্ঞান আহরণে ব্যপ্ত থাকবেন, তবেই তিনি শিক্ষার্থীদের মধ্যে সেই তৃষ্ণা জাগ্রত করতে পারবেন। শিক্ষকের মধ্যে যদি জ্ঞান আহরণের আকাঙ্ক্ষা প্রবলভাবে জ্বলতে না থাকে তিনি কখনোই ছাত্রদের জ্ঞান আহরণে উৎসাহিত করতে পারবেন না। 11. রস জ্ঞান। সুশিক্ষক অবশ্যই রসিক হবেন। মানব চরিত্রায়ন এবং জীবনের জীবনায়ন যার মূল ব্রত,
তাকে শিল্পী, জনচিত, রস সংবেদনের অনুরাগী ও অধিকারী হতে হবে। তিনি শিক্ষার্থীদের আনন্দ বিতরণ করবেন, তাদের আনন্দের অংশীদার হবেন, কিন্তু আনন্দের উপলক্ষ হয়ে তামাশার কারণ হবেন না। শ্রেণীকক্ষের ভাবগম্ভীর বিষয়বস্তুকে সরস করার জন্য এই ধরনের রসজ্ঞান থাকা একান্ত প্রয়োজন। তা না হলে গতানুগতিক আলোচনা শিশুদের কাছে নিরস হয়ে পড়ে এবং শিক্ষক তাদের মনোযোগ আকর্ষণ করতে পারে না। 12. দৈহিক বৈশিষ্ট্য। শিক্ষক সুস্বাস্থ্যের অধিকারী হবেন। তিনি যদি ভালো স্বাস্থ্যের অধিকারী না হন, তাহলে তার পক্ষে এই বৃত্তিতে থাকা অসুবিধাজনক হয়ে পড়ে। শিক্ষক দৈহিক দিক থেকে সুস্থ হলে ভালো হয়, তার কারণ ছাত্ররা এতে করে তার প্রতি সহজে আকৃষ্ট হয়। শিক্ষকের গলার স্বর ও বাচনভঙ্গি ভালো হওয়ার দরকার, এতেও ছাত্ররা শিক্ষকের প্রতি সহজে আকৃষ্ট হয়। সুতরাং এইসব দৈহিক বৈশিষ্ট্য শিক্ষকের থাকলে ভালো হয়। মানসিক স্বাস্থ্য। সামগ্রিকভাবে মানসিক স্বাস্থ্যের অধিকারী হওয়া শিক্ষকের পক্ষে একান্তভাবে প্রয়োজন। শিক্ষার্থীদের মানসিক বিকাশ সাধন করা শিক্ষকের দায়িত্বের অন্তর্ভুক্ত। তিনি নিজে যদি মানসিক দিক থেকে ভারসাম্য হারিয়ে ফেলেন, তাহলে কখনোই শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়তা করতে পারবেন না। যেসব মানসিক বৈশিষ্ট্য থাকলে শিক্ষক মানসিক স্বাস্থ্যের অধিকারী হবেন, সেগুলি হলো: ছাত্রদের সঙ্গে আদর্শ সামাজিক সম্পর্ক স্থাপনের ক্ষমতা, প্রক্ষোভিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের ক্ষমতা, নিজের দোষ ত্রুটির সঠিক মূল্যায়নের ক্ষমতা, মানসিক সন্তুষ্টি ইত্যাদি। পেশাগত বৈশিষ্ট্য বা দক্ষতা। শিক্ষকের ব্যক্তিগত, চারিত্রিক, দৈহিক এবং মানসিক বৈশিষ্ট্যগুলো ছাড়াও আরও কতগুলো বৈশিষ্ট্য থাকা উচিত। এই বৈশিষ্ট্যগুলি বিশেষভাবে তার পেশাগত দায়িত্ব কেন্দ্রিক। এই ধরনের বৈশিষ্ট্যগুলিকে আমরা বলছি পেশাগত বৈশিষ্ট্য বা দক্ষতা। শিক্ষকতা বৃত্তিতে এই বৈশিষ্ট্যগুলির গুরুত্ব অনেক বেশি। 1. বিষয় জ্ঞান। ভালো শিক্ষক হবার জন্য শিক্ষণীয় বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা আবশ্যক। তার জ্ঞান যে কেবলমাত্র শিক্ষণীয় বিষয়টিতে থাকবে তা নয়, জ্ঞানের সমস্ত শাখার সঙ্গে তার পরিচিতি থাকা দরকার। ছাত্রদের জ্ঞান স্পৃহা বা কৌতূহলকে তৃপ্ত করার জন্য তার সকল বিষয়ে জ্ঞান থাকার প্রয়োজন। 2. শিক্ষণ পদ্ধতির জ্ঞান। শুধুমাত্র বিষয়কেন্দ্রিক জ্ঞান থাকলেই সুশিক্ষক হওয়া যায় না, সেই জ্ঞানকে ছাত্রদের মধ্যে সঞ্চারিত করার দক্ষতা তার থাকা প্রয়োজন। অর্থাৎ আধুনিক মনোবিজ্ঞান সম্মত পদ্ধতি সম্বন্ধে তার ধারণা থাকা চাই এবং সেগুলোকে কিভাবে কার্যকরী করা যায় সে বিষয়ে তার প্রশিক্ষণ থাকা দরকার। 3. শিশু মনোবিজ্ঞান সম্মত জ্ঞান। সুশিক্ষকের দৈনন্দিন কাজ পরিচালনা করার জন্য শিশু মনোবিজ্ঞান বিষয়ক জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। তিনি শিশুদের মানসিকতা সম্বন্ধে যদি কিছু না জানেন, তবে তাদের পরিচালনা করা তার পক্ষে কষ্টকর হয়ে পড়ে। এছাড়া সমাজ মনোবিজ্ঞান সম্পর্কেও তার ধারণা থাকা প্রয়োজন। দলগত মন কিভাবে কাজ করে সে সম্পর্কে বিজ্ঞানসম্মত ধারণা না থাকলে শিক্ষার্থীদের দলগত আচরণকে তিনি যথাযথভাবে শিক্ষার কাজে লাগাতে পারবেন না। 4. পাঠের সূচনা ও উপস্থাপন। এই কৌশলটি পুরো শ্রেণীকে পাঠ গ্রহণের জন্য উন্মুখ করে তোলার সাথে সম্পর্কিত। পাঠদানের সূচনা পর্বটি যদি আকর্ষণীয় ও উপযুক্ত হয়, তাহলে ছাত্রেরা পাঠ গ্রহণের ক্ষেত্রে অনেকখানি অগ্রসর হয়। উপস্থাপনের কতগুলো রীতি পদ্ধতি রয়েছে, সেই রীতি পদ্ধতিগুলো অনুসরণ করে শিক্ষক পাঠদান করবেন। যেমন একটি গল্প বলে ধাঁধা দিয়ে বাংলার পাঠ উপস্থাপন করা যেতে পারে। 5. সমাপ্তি। ছাত্রছাত্রীরা পাঠটি আয়ত্ত করতে পেরেছে কিনা এবং পাঠের মূল কথা অনুধাবন করতে পেরেছে কিনা, অর্থাৎ পাঠদানের উদ্দেশ্য অর্জিত হয়েছে কিনা তা মূল্যায়ন করা হয় সমাপ্তিকরণ পর্বে। 6. নীরবতা ও অমৌখিক ইঙ্গিত। অনেক শিক্ষক খুব বেশি কথা বলেন। এই অভ্যাস পরিবর্তনের জন্য নীরবতা পালন ও অমৌখিক ইঙ্গিত দানের প্রশিক্ষণ দেওয়া হয়। নীরবতার কৌশলটি যদি সঠিক ও সময়োচিতভাবে প্রয়োগ করা যায়, তাহলে অনেক সময় কথার চাইতে অনেক বেশি কার্যকর ফল দেয়। 7. বলবর্ধক কৌশল। আধুনিক শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষার্থীর প্রতি অসচেতনভাবে হলেও বিরূপ বা শাস্তিজনক মন্তব্য না করার উপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীর কাজের স্বীকৃতি দেওয়া, উৎসাহ দেওয়া এবং পুরস্কৃত করার মাধ্যমে শিক্ষার্থীদের শেখনের গতিকে ত্বরান্বিত করাই বলবর্ধক কৌশলের মূল উদ্দেশ্য। শিক্ষাদানকে ফলপ্রসূ করার জন্য শিক্ষকের মাঝে এই কৌশলটি প্রয়োগের দক্ষতা থাকতে হবে। 8. পরীক্ষামূলক মনোভাব। সুশিক্ষকের আরেকটি বৈশিষ্ট্য হলো পরীক্ষামূলক মনোভাব। তিনি যে শুধু গতানুগতিক শিক্ষণ পদ্ধতি অনুসরণ করবেন তা নয়, বিশেষ শিক্ষা পরিস্থিতিতে শিক্ষণ পদ্ধতিকে
পরিবর্ধন করাও তার কাজ। অনেক সময় বিদ্যালয়ে শেখানো কাজে কিংবা শিক্ষার্থীদের মাঝে আচরণিক সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাকে পরীক্ষামূলক ভিত্তিতে বিশ্লেষণ করে সমাধান খুঁজে বের করার মতো স্পৃহা ও যোগ্যতা সুশিক্ষকের থাকা দরকার। ৯. উপকরণের ব্যবহার। আধুনিক শিক্ষা পদ্ধতির সঙ্গে সমতা রক্ষা করতে হলে শিক্ষককে বিভিন্ন উপকরণের ব্যবহার সম্পর্কে জানতে হবে। কারণ আধুনিক শিক্ষা পদ্ধতির একটি বড় কথা হলো ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতাই শিশুদের কাছে একমাত্র গ্রহণযোগ্য অভিজ্ঞতা। সুতরাং শিক্ষাদানের জন্য ইন্দ্রিয়কে কাজে লাগানোর জন্য এসব উপকরণ ব্যবহার করার মতো মানসিক প্রস্তুতি শিক্ষকের থাকবে এবং উপকরণ প্রস্তুতিকরণ ও ব্যবহার বিধি সম্পর্কেও ধারণা থাকা দরকার। পাঠোত্তর মূল্যায়ন ৮-এর ৪। বহু নির্বাচনী প্রশ্ন ১। ফ্রয়েবল শিক্ষকের কাজকে কার কাজের সাথে তুলনা করেছেন? ১-এর ঘ, মালির কাজের সাথে। ২. উত্তম শিক্ষক হবেন উত্তম ছাত্র উক্তিটি কার? ২-এর ঘ, রবীন্দ্রনাথ ঠাকুর। ৩. কোনটি বলবর্ধক কৌশলের উদাহরণ? ৩-এর ক, শিক্ষার্থীর প্রশংসা করা। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন। উত্তম শিক্ষক হবেন উত্তম ছাত্র ব্যাখ্যা করুন। ২. শ্রেণীতে বলবর্ধক কৌশল কিভাবে প্রয়োগ করবেন বর্ণনা দিন। ৩. শিক্ষকের দক্ষতাগুলো উল্লেখ করুন। রচনামূলক প্রশ্ন। ১. আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্যগুলির বিবরণ দিন। ২. শিক্ষকের দক্ষতাগুলো বর্ণনা করুন। ৩. শিক্ষক মানুষ গড়ার কারিগর ব্যাখ্যা করুন। ৪. শিক্ষকতা সহজাত না অর্জিত বৈশিষ্ট্য আলোচনা করুন। Thanks for patient listening. জাযাকুমুল্লাহু খায়ের।